ডাক বাইডেনের যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। I pledge to be a president who seeks not to divide but unify. প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কামালার আমেরিকা জয়। বাইডেনের জয়ের সম্পর্ক আগের মতোই থাকবে আশা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজেপির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। এটি নিউজ দেখছেন আখি ভদ্র, স্বাগত জানাচ্ছি বেলা ৩টার নিউজ আওয়ারে। এতক্ষণ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই মার্কিন নির্বাচনের খবর। বিভেদ নয়, ঐক্যের ভিত্তিতে নতুন আমেরিকা গড়ার প্রতিশ্রুতি দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। ডেলাওয়্যারের উইলমিংটনে বিজয় পরবর্তী এক ভাষণে তিনি বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সারিয়ে তোলার সময়। কর্কশ রাজনৈতিক বাগাড়ম্বর দূরে ঠেলে একে অপরের দিকে তাকান, তাদের কথা শোনেন আর প্রতিপক্ষকে শত্রু বিবেচনা বন্ধ করুন। Joe Biden as the next president of the United States of America. My great honor to introduce the President-elect of the United States of America, Joe Biden. যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হবার প্রায় ৮ ঘন্টা পর ডেলাওয়্যারের উইলমিংটনে উচ্ছ্বসিত জনতার সামনে ভাষণ দিতে মঞ্চে ওঠেন জো বাইডেন। And the people who brought me to the dance, Delawareans. বরাবরের মতোই ঐক্যবদ্ধ আমেরিকা গড়ার অঙ্গীকার করেন বাইডেন। বলেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি বিভাজন না করে জাতিকে ঐক্যবদ্ধ করতে চান। তিনি লাল ও নীল রাজ্য দেখেন না, কেবল যুক্তরাষ্ট্রকে দেখেন। তিনি আরও বলেন, জাতি এখন বিভক্ত। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে গোটা বিশ্ব, কারণ তার বিশ্বাস যুক্তরাষ্ট্র সারা বিশ্বের আলোকবর্তিকা। And I'm humbled by the trust and confidence you placed in me. I pledge to be a president who seeks not to divide but unify, who doesn't see red states and blue states, only sees the United States. এবারের নির্বাচনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ কথা বলেছেন বলে মন্তব্য করেন জো বাইডেন। ভোটারদের সমর্থনের কারণেই বিজয় নিশ্চিত হয়েছে, তাই এই বিজয় জনগণের। To win the confidence of all of you. আমেরিকাবাসীর প্রচেষ্টা কখনো ব্যর্থ হয়নি দাবি করেন জো বাইডেন। কে তাকে ভোট দিয়েছেন বা দেননি, তার কর্মকাণ্ডে কখনো তার প্রতিফলন ঘটবে না। যারা তাকে সমর্থন দেননি তারা তার শত্রু না। I will spare no effort, none, or any commitment to turn around this pandemic. করোনা ভাইরাস মহামারী ও অর্থনীতি সহ সকল জরুরি ইস্যুতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন বলে জানান বাইডেন। এছাড়া মধ্যবিত্ত শ্রেণীকে দেশের মেরুদণ্ড আখ্যা দিয়ে তাদের পুনর্গঠনে কাজ করারও অঙ্গীকার করেন বাইডেন। On Monday, I will name a group of leading scientists and experts as transition advisors to help take the Biden-Harris COVID plan and convert it into an action blueprint that will start on January the 20th, 2021. মানুষের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে ভাষণ শেষ করেন সবচেয়ে বেশি বয়সে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া জো বাইডেন। Spread the faith. God love you all. May God bless America and may God protect our troops. Thank you, thank you, thank you. হবু প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের ভাষণের পর উৎসবে মেতে ওঠেন হাজার হাজার ডেমোক্র্যাট সমর্থক। নেচে গেয়ে আর আতশবাজি ফুটিয়ে জয় উদযাপন করেন তারা। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে হোয়াইট হাউস দখলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ডেমোক্র্যাট দলীয় জো বাইডেনের। বিশেষজ্ঞদের মতে তার এই সাফল্যের পেছনে কাজ করেছে মূলত 5টি কারণ।
সবচেয়ে বড় কারণ করোনা মহামারী নিয়ন্ত্রণে বাইডেনের প্রতিশ্রুতি। এবছর আমেরিকার জীবন আর রাজনীতির মূল জায়গা জুড়ে রয়েছে কোভিড-19, যা সামলাতে চরম উদাসীনতা দেখিয়েছেন ট্রাম্প। I just want you to know I had permission to hug Lonnie. যার বিপরীতে কার্যকরভাবে করোনা মোকাবেলার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। দেশের সমস্যা নিয়ে কথা বলায় বাইডেনের 50 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লেগেছে। দেশ রক্ষায় বাইডেনের প্রতিশ্রুতি পছন্দ করেছেন অনেকেই। দেশের মূল সমস্যাকে তুলে ধরতে অনেক সময় দিয়েছেন বাইডেন। তাকে সহায়তা করেছেন অভিজ্ঞ সিনেটর বার্নি স্যান্ডার্স আর এলিজাবেথ ওয়ারেন। শুরুতে প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কম অর্থ নিয়ে প্রচারে নামেন বাইডেন, তবে অক্টোবর মাসে ট্রাম্পের চেয়ে $144 মিলিয়ন বেশি তহবিল সংগ্রহ করেন তিনি, যা টিভি বিজ্ঞাপনে ব্যয় করা হয়। সব মিলিয়েই জয় নিশ্চিত হয়েছে বাইডেনের। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে আমেরিকা জয় করলেন সিনেটর কামালা হ্যারিস। নির্বাচিত হয়ে কামালা বলছেন তিনি যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট হতে পারেন, তবে তা শেষ নয়। কয়েক মাস আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে খুব বেশি পরিচিতি ছিল না কমলা হ্যারিসের। প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন চেয়ে আলোচনায় আসেন পেশায় আইনজীবী, তুখোড় বক্তা সিনেটর কমলা। একসময় প্রতিদ্বন্দ্বী জো বাইডেন তাকে রানিং মেট হিসেবে বেছে নেন। বিজয় পরবর্তী ভাষণে কমলা ইঙ্গিত দিয়েছেন বাধা ডিঙিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতির গুরুত্বপূর্ণ দায়িত্বে ভবিষ্যতে আসবেন নারীরা। But while I may be the first woman in this office, I will not be the last. এগিয়ে যাওয়ার লড়াইয়ে তিনি সামিল করতে চান আমেরিকায় বসবাসকারী সব বর্ণের নারীদের। Women who fought and sacrificed so much for equality and liberty and justice for all, including the black women who are too often overlooked, but so often prove they are the backbone of our democracy. 1964 সালে অভিবাসী দম্পতির ঘর আলো করে জন্ম নেন কমলা। ভারতীয় মা শ্যামলা গোপালন পদ্মফুলের সমর্থক শব্দ কমলের নাম রেখেছিলেন কমলা। শেষে যুক্ত হয়েছে জামাইকান বাবা ডোনাল্ড হ্যারিসের নামের শেষাংশ। বাবা মায়ের বিচ্ছেদের পর মায়ের সঙ্গে ছোট বোন মায়াকে নিয়ে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বড় হয়েছেন তিনি। অসাধারণ মেধাবী এই নারী হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি পড়ার পর হেস্টিং কলেজ থেকে আইনে ডিগ্রি নেন। 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। শ্বেতাঙ্গ আধিপত্যের ভিড়ে একজন দক্ষ আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করেন নিজেকে। It's important, I think, to remember that she was running as the first female DA in San Francisco in our city's history. কমলা সবচেয়ে বেশি সোচ্চার অভিবাসন, স্বাস্থ্য খাতে পরিবর্তন, কর সংস্কার, অস্ত্র নিয়ন্ত্রণ, বেতন সহ ছুটি, শিক্ষায় রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়ানো সহ কয়েকটি ইস্যুতে। ট্রাম্প জামানার বিভাজিত রাজনীতিকে রাহুমুক্ত করতে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আলো ছড়াবেন বলে বিশ্বাস আমেরিকানদের। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। এদিকে পরাজয়ের ক্ষতবিক্ষত ট্রাম্প বলছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সোমবারই আদালতে যাচ্ছেন তার আইনজীবীরা। তবে নির্বাচন কমিশন জানিয়েছে তাদের কাছে জালিয়াতির প্রমাণ নেই, আর বিশ্লেষকরা বলছেন ব্যক্তিগত ত্রুটি আর গোড়া মানসিকতায় কাল হয়েছে ট্রাম্পের। 270-এর ম্যাজিক ফিগার যখন বাইডেন কমলা জুটিকে আনন্দের বন্যায় ভাসিয়েছে, তখন পরাজিত শোকস্তব্ধ ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান শিবির গলফ খেলায় ব্যস্ত। কোনোভাবেই এই ফলাফল মেনে নিতে পারছেন না তারা। পরাজয়ের বার্তা কানে আসার পরপরই ট্রাম্প বলেছেন এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। তাই তো নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে সোমবার থেকে আইনি লড়াইয়ে যাচ্ছে রিপাবলিকানরা। তাদের আইনজীবী রুডি জুলিয়ানি বলেছেন তারা যে পরিমাণ ভোটে এগিয়েছিলেন তা দুর্নীতি ছাড়া অদৃশ্য হয়ে যেতে পারে না। Just about the 700,000 votes that President Trump was ahead by 2 days ago, that disappeared. That is unheard of, it's illegal, it's unconstitutional, and we will be bringing an action challenging that. তবে মার্কিন নির্বাচন কমিশন জানিয়েছে নির্বাচনে কোনো জালিয়াতি কিংবা অবৈধ ভোট গ্রহণের প্রমাণ পাননি তারা। দেশি বিদেশি পর্যবেক্ষক, নিরপেক্ষ বিশেষজ্ঞরা পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন।
জানা কিছু উত্তরের মধ্যেও মনে হতে পারে কেন হারলেন ট্রাম্প। বিবিসির বিশ্লেষণ বলছে মার্কিন ইতিহাসের সবচেয়ে গোঁড়া প্রেসিডেন্ট ছিলেন তিনি। আলোচিত বা সমালোচিত হয়ে থাকবেন ব্যক্তিগত আচরণের জন্য। তার তিরিক্ষি মেজাজ, দুর্ব্যবহার, অশোভন অঙ্গভঙ্গি শুধু সহকর্মী নয়, নেতিবাচক দাগ কেটেছে মার্কিন নাগরিকদের মনেও। অর্থনীতির গতি ধরে রাখার চেষ্টা করেছেন, তবে করোনা ভাইরাসকে পাত্তা না দিয়ে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছেন ট্রাম্প। তার কয়েকজন উপদেষ্টা মনে করেন মহামারী সম্পর্কে ভুল তথ্য দেওয়ার কারণে প্রবীণ ভোটারদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়েছেন তিনি। ভাইরাসকে নিয়ন্ত্রণে রাখার চেয়ে অর্থনীতি উন্মুক্ত করাকেই বেছে নিয়েছিলেন ট্রাম্প। তার ফল ভোগ করতে হয়েছে ভোটের দিন। You take a solid flu vaccine, you don't think that would have an impact or much of an impact on corona? সাম্প্রদায়িক ও বর্ণবাদী মনোভাব তাকে খাদের আরো কিনারে নিয়ে গেছে। মানুষকে অবমূল্যায়ন, গণতন্ত্র নয় কর্তৃত্ববাদীদের প্রশংসা, অভিবাসন নীতি কঠোর, ওবামা কেয়ার বন্ধের উদ্যোগ, মিডিয়াকে অবমাননা সহ সবকিছুতে একগুঁয়েমি মনোভাবই কাল হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনে। ট্রাম্প আমলের অস্থিরতার পর স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছেন মানুষ। ঘৃণা ছড়ানো বন্ধ করে সভ্যতায় বাঁচতে চেয়েছেন তারা। বিভাজন নয়, ঐক্যবদ্ধ থাকতে চেয়েছেন সবাই। আর এমন চাওয়ার পর ট্রাম্পকে হোয়াইট হাউস থেকে তাড়ানো সময়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল মার্কিনীদের কাছে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ট্রাম্প আমলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো কমিয়েছিল যুক্তরাষ্ট্র। জো বাইডেনের প্রশাসন গণতন্ত্র, মানবাধিকার ইস্যুতে বেশি সক্রিয়তা দেখালেও বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক আগের মতোই থাকবে বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেবার পর বাংলাদেশের প্রতি কতটা পাল্টে যাবে যুক্তরাষ্ট্রের আচরণ, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলছেন পরিবর্তন হবে খুব অল্প কিছু বিষয়ে। আমেরিকাকে আমি যা জানি, আমেরিকা তার পররাষ্ট্রনীতিতে কয়েকটা ভ্যালুজের উপর নির্ভর করে, কিছু প্রিন্সিপাল আছে, আর আমেরিকার স্বার্থের সপক্ষে যেগুলো করা সেইটা তারা করে। ডেমোক্র্যাট প্রেসিডেন্টের শাসনামলে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কিছুটা নমনীয় হতে পারে। জলবায়ু ইস্যুতেও ট্রাম্পের মতো কট্টর হবেন না বাইডেন, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের। ভালো মন্দ সবই আছে। বাইডেন সাহেব তো জলবায়ু নিয়ে উনি সুচ্চার, আপনার অভিবাসী সম্পর্কেও সুচ্চার, সব প্লাস মাইনাস আছে সবকিছুতেই। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র নিয়ে পশ্চিমা বিশ্ব সবসময়ই এক প্রকার খবরদারি করে আসছে। ট্রাম্প প্রশাসনের সেদিকে আগ্রহ কম ছিল, সেটা স্বীকার করছেন পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্প প্রশাসন তার নিজের দেশ নিয়েই ব্যস্ত ছিল, তাতে অনেক সময় নাক গলায় নিয়ে যেত। বাইডেনের সময় সেসব বাড়লেও বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক শক্তিশালী অবস্থানের জন্য অনেক কিছুই আগের মতো থাকবে না বলেও মনে করেন ডক্টর মোমেন। আমাদের অবস্থা ভালো, কারণ আমাদের ইকোনমি ইজ ডুইং ওয়েল। আমরা এখন মোটামুটিভাবে ইজ এম্পাওয়ারিং আওয়ারসেলফ, অর্থনৈতিক দিক থেকে আমরা ভালো করছি। আর আমরা জিওপলিটিক্যালি ইন এ ভেরি 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 গুড সিচুয়েশন। আমাদের আশেপাশে রাষ্ট্রগুলো অনেকে উন্নতি করছে এবং আমাদের পজিশনটা খুব ভালো। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা সহ অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হবে না বলেই প্রত্যাশা বাংলাদেশের। বঙ্গবন্ধুর খুনি এগুলো অনেকটা নিউট্রাল ইস্যু, আইনের মাধ্যমে ঠিক হবে, সুতরাং ওগুলোতে আমাদের কোনো ব্যাঘাত হবে না। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। নতুন প্রেসিডেন্টের আমলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের প্রত্যাশা কি? বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের জন্য এই পরিবর্তনে তেমন কোনো লাভ লোকসান নেই, উল্টো ধারাবাহিক উন্নতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সবার দৃষ্টি এখন বাংলাদেশের দিকে। দেখব মফিদুল তপুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকানদের হটিয়ে আবারও হোয়াইট হাউসের দখল ডেমোক্রেটদের হাতে। ট্রাম্পের 4 বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বমোড়ল ভাবমূর্তি খর্ব হয়েছে অনেকটাই। তাই ক্ষমতায় বসে ভাবমূর্তি পুনরুদ্ধারে কাজ করতে হবে জো বাইডেনকে, মনে করছেন বিশ্লেষকরা। নতুন অ্যাডমিনিস্ট্রেশন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্টারন্যাশনাল একটা ইমেজ ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা অ্যালায়েন্স ছিল ট্রেডিশনাল পোস্ট ওয়ার্ল্ড ওয়ার, সেটাকে তারা আবার রিভাইভ করার চেষ্টা করবে, যেটা ট্রাম্প অনেকটাই ভেঙে ফেলেছিল। এবং চায়নাকে নিয়ে যে সিকিউরিটি, ইকোনমিক অ্যান্ড চ্যালেঞ্জ ফ্রম চায়না, সেগুলোকে মোকাবেলা করার জন্য তারা আরো স্ট্রঙ্গার অ্যালায়েন্সের দিকে যাবে। এবং ট্রাম্প যেটা করেছে ওইভাবে না করলেও আউটকামটা সেমই হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তনের সঙ্গে বাংলাদেশের লাভ লোকসানের তেমন কোনো প্রত্যক্ষ সংযোগ না থাকলেও রোহিঙ্গা প্রত্যাবাসনে মার্কিন সমর্থন জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মত বিশ্লেষকদের। স্যাংশন যেটা ছিল সেটা আবার বড় আকারে ফেরত যাওয়া প্রয়োজন, এবং সেই ধরনের স্যাংশন যদি শুরু হয় এবং তাতে যদি জাপান এবং ভারত যদি থাকে, তারা যেহেতু আমেরিকার পক্ষেই থাকার কথা, তখন চীনও বাধ্য হবে মিয়ানমারের উপর প্রেসার দিতে। সেই জায়গায় আমাদের একটা আশা থাকবে যে জো বাইডেন হয়তো সেই ধরনের একটা ফরেন পলিসি আনবে যেখানে জেনোসাইড একটা বড় ইস্যু থাকবে এবং রোহিঙ্গাদের বিষয়টা বড় আকারে আসবে। বিভিন্ন সূচকে বাংলাদেশ যে সাফল্য দেখাচ্ছে তা ধরে রাখতে পারলে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, যে কোনো দেশই বাংলাদেশকে নিয়ে আগ্রহী হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আমেরিকার যে আকর্ষণটা ইদানিং কালে বাংলাদেশের উপর পড়েছে, এটা বাংলাদেশের কারণে পড়েছে। তার কৃষি একটা মোটামুটি বাম্পার ক্রপ হওয়াতে প্যান্ডেমিকটাকে বড় আকারে সে সামাল দিয়েছে। রোহিঙ্গা রিফিউজি যে 1.1 মিলিয়ন তাকে সামাল দিয়েছে, এবং একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে একটা গ্রোথ ট্র্যাজেক্টরি তৈরি করেছে। আবার এমনি যে জিডিপি ইত্যাদি, সেখানেও কিন্তু একটা গ্রোথ ট্র্যাজেক্টরি। মোটামুটি অনেকেই মনে করছে বাংলাদেশ একটা প্রসপেক্টিভ একটা দেশ হতে যাচ্ছে, এবং মোটামুটি আগামীতে তার ভবিষ্যৎ ভালো। এবং এই জন্যই শুধু আমেরিকা না, এখানে আমরা জাপানকেও দেখেছি, আমরা চীনকে দেখেছি, বিভিন্ন ভারতকে দেখেছি, সবারই আকর্ষণ বেড়েছে। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। জেনে নেব এই বিষয়ে এদেশের মানুষের মতামত আসলে কি। ডোনাল্ড ট্রাম্প যে সমস্যাগুলো আসলে সৃষ্টি করেছিল, যে তার মধ্যে একটা সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করেছিল, এবং দেখা গিয়েছে পুরো বিশ্বকে অ্যান্টি মুসলিম একটা ধ্যান ধারণাতে সে প্ররোচনা দিয়েছে। তো আশা করব জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট হয়েছে, সে ইসলাম বিদ্বেষী বিভিন্ন ধরনের যে বিষয়গুলো আছে সেগুলো সে করবে না। এবং এর পাশাপাশি অভিবাসন একটা ইস্যু ছিল, যেটি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ইস্যুতে অনেক বেশি কঠোর ছিল। আশা করছি জো বাইডেন সে বিষয়ে নমনীয় হবে। আমরা যারা এই দেশে লেখাপড়া করে আমেরিকাতে, তাদের জন্য সুবিধা হবে, কারণ আমাদের ছেলেমেয়েরা যাইতে পারতেছিল না, ট্রাম্পের যেসব কানুন করছিল। এখন অনায়াসে যাইতে পারবো, লেখাপড়া করতে পারছে, এবং যারা অবৈধভাবে আমেরিকাতে আছে তারা অনেকটা সুযোগ পাবে বৈধ হওয়ার। দেশপ্রেম, সততা ও দক্ষতার সাথে নিজেদের দায়িত্ব পালনে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিজিবি এয়ার উইং এর জন্য কেনা দুটি অত্যাধুনিক হেলিকপ্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে ঘোষণা দিয়েছেন। রেজওয়ান ফয়জের রিপোর্ট। সীমান্তের নজরদারি ও সক্ষমতা বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির জন্য আনা হয়েছে দুটি হেলিকপ্টার। এর মাধ্যমেই বিজিবির এয়ার উইং এর যাত্রা শুরু হলো। মূলত সীমান্ত পথে মাদকের অনুপ্রবেশ বন্ধ ও গতিশীলতা বাড়াতেই রাশিয়ার তৈরি অত্যাধুনিক হেলিকপ্টার দুটি আনা হয়েছে। পিলখানায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফ নামে হেলিকপ্টার দুটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এবং বীরশ্রেষ্ঠ আব্দুর রৌফের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মুক্তিযুদ্ধে এই সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে শেখ হাসিনা বললেন, বিজিবিকে আরো সক্ষম বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। আমরা সবচেয়ে বড় কথা, বিজিবি এখন অন্যান্য বাহিনীর মতো ত্রিমাত্রিক বাহিনীতে উন্নীত হয়েছে। আমরা দুটি আধুনিক হেলিকপ্টার ক্রয় করেছি। আসলে প্রকৃতপক্ষে হেলিকপ্টারের কথা আমি নিজেই উদ্যোগী হয়ে বলেছিলাম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা বিশাল সমুদ্র সীমাও যেমন পেয়েছি, কিন্তু আমাদের বড় এলাকা, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সহ অন্যান্য দুর্গম এলাকাগুলি, সেই এলাকাগুলি নিরাপত্তা দেওয়া এটা একান্তভাবে দরকার। সেই কারণেই এটা আমরা এই হেলিকপ্টার ক্রয় করে দিয়েছি। প্রধানমন্ত্রীর সময় পিলখানাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণের উল্লেখ করে বিজিবি সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। জাতির পিতা বঙ্গবন্ধুর কথা, ইমানের সাথে থাকো, ইমানের সঙ্গে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালোবেসো, আনকোর। তাই মনে করি যে প্রত্যেকেই জাতির পিতার এই নির্দেশনা মেনে চলবে, এবং বিজেপি সদস্যরাও এই নির্দেশনা মেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা ও ইমানের সাথে দায়িত্ব পালন করে
এই বিজিবির সুনাম অক্ষুণ্ণ রাখবেন এবং এই বাহিনীকে একটা শ্রেষ্ঠ বাহিনী হিসেবে আপনারা গড়ে তুলবেন। বিডিআর বিদ্রোহের ঘটনা প্রসঙ্গে এই সময় তিনি বললেন, এই ঘটনায় জড়িতরা শুধু নিজেদেরই ক্ষতি করেনি, বাহিনীরও বিরাট ক্ষতি করেছে। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তাদের অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। আমি ভবিষ্যতে আশা করি যে এই জাতীয় ঘটনা যেন না ঘটে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। বিএনপির গণতন্ত্র মানে স্বাধীনতার ইতিহাস বিকৃতি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 7 নভেম্বর উপলক্ষে বিএনপি নেতাদের বক্তব্যের প্রতিবাদে সকালে নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। গণতন্ত্র তাদের বহুতলীয় গণতন্ত্র ছিল রাতের বেলায় কারফিউ দিয়ে গণতন্ত্র, যাকে বলা হয় কারফিউ গণতন্ত্র। নির্বাচনের পথে জেনারেল জিয়া হাঁটেননি। তাদের বাসা গণতন্ত্র উদ্ধার আর বেগম জিয়াকে মুক্ত করার শপথ নিয়েছে বিএনপি। ভালো কথা, এরকম শপথ অবশ্য প্রায়শই তারা নেন। এরপর আর জনগণ তাদের রাজপথে দেখে না। বাজেস্ট্রি বিরতি নিচ্ছি, এরপর জানিয়ে ফিরছি। আজও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। তেইশ ঘন্টা পর স্বাভাবিক হল সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। ঐক্যের ডাক বাইডেনের, যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। I pledge to be a president who seeks not to divide but unify. প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলার আমেরিকা জয়। বাইডেনের জয় সম্পর্ক আগের মতোই থাকবে, আশা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার বেলা 3টা নিউজ আওয়ারে স্বাগত জানাচ্ছি। ফিরতে জানিয়ে দিচ্ছিলাম সংবাদ শিরোনামগুলো। করোনাকালে সেশন জটহীন শিক্ষাবর্ষের দাবিতে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভরত মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পুলিশ সরিয়ে দেওয়ার পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। বেলা 11:30টার দিকে শাহবাগ মোড়ের রাস্তা আটকে অবস্থান নেন মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোর শতাধিক শিক্ষার্থী। এতে শাহবাগ মোড় হয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা জানান, বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা হলে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে। পরীক্ষা পদ্ধতির পরিবর্তন দাবি করেন তারা। পরীক্ষা দিতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হলে তার দায় কর্তৃপক্ষকে নিতে হবে বলেও জানান আন্দোলনকারীরা। বেসরকারি মেডিকেল কলেজে করোনার সময়ে টাকা আদায়ের চাপ বন্ধ করার দাবি তাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবার কথা বললেও যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ শিক্ষার্থীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেয়। দক্ষিণ সিটির নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন 18টি ওয়ার্ডে নগর স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে নগর ভবনে নবগঠিত 18টি ওয়ার্ডে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এই পরিকল্পনার কথা জানান তিনি। বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, আর সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আগামী 1 বছরের মধ্যে দক্ষিণের প্রতিটি শিশু এই সেবার আওতায় আসবে বলেও জানান তিনি। এ সময় এলাকার জনপ্রতিনিধিদের এক হয়ে কাজ করার আহ্বান জানান দক্ষিণের মেয়র।
ঢাকা শহরে যে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, আমাদের এনজিওরা যেগুলোতে কাজ করছেন, এবং নতুনভাবে 18টি, এই সকল নিয়ে আমরা আমাদের একটি পরিকল্পনা, আমরা ঢাকা শহরে 100% সন্তানদেরকে এই এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশনের আওতায় আনতে চাই এবং এই সেবাটা নিশ্চিত করতে চাই। 23 ঘন্টা পর সিলেটের সঙ্গে আবার সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেন দুর্ঘটনার কারণে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। রেল লাইন মেরামত এবং দুর্ঘটনা কবলিত তেলবাহী লরি উদ্ধার শেষে আজ দুপুরে 12:15টার দিকে আবারও রেল লাইন সচল হয়েছে বলে জানায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। গতকাল দুপুরে শ্রীমঙ্গল সাঁতগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দুর্ঘটনার কারণে স্টেশনে আটকা পড়া ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। কীর্তনখোলা নদীর ভাঙনের মুখে চারণ দার্শনিক আরজ আলী মাতব্বরের বাড়ি এবং পাঠাগার। তার পৈতৃক ভিটা চরবাড়িয়া ইউনিয়নের লামছড়ি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন বরিশালবাসী। সকালে কীর্তনখোলা নদীর তীরে লামছড়িতে এক মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় বক্তারা জানান, ভয়াবহ আকার ধারণ করেছে কীর্তনখোলা নদীর ভাঙন। দক্ষিণ লামছড়ি, উত্তর লামছড়ি ও চরবাড়িয়া গ্রাম সহ 4টি গ্রামের বেশিরভাগ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরই মাঝে কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। চারণ দার্শনিক আরজ আলী মাতব্বরের বাড়ি এবং তার মূল্যবান গ্রন্থের পাঠাগারটিও বিলীন হওয়ার পথে। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা। মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ, সুজলা সুফলা। করোনা মহামারীর কারণে চিংড়ির দাম ও রপ্তানি কমে গেছে মংলায়। সেই সঙ্গে 2 দফা ঝড় ও ভারী বৃষ্টিতে মাছ ভেসে যাওয়ায় লোকসানে দিশেহারা উপকূলের চিংড়ি চাষিরা। লবণাক্ত মাটিতে ধান বা অন্য ফসল ভালো না হওয়ায় এই অঞ্চলে মাছ চাষি আয়ের একমাত্র পথ। বাগদা ও গলদা চিংড়ি এখানকার মানুষের প্রধান অর্থকারী পণ্য। রপ্তানি খাতে যার পরিচিতি হোয়াইট গোল্ড নামে। প্রতি বছর মোংলা এলাকায় গড়ে 4.5 থেকে 5,000 মেট্রিক টন চিংড়ি উৎপাদিত হয়। এবছর তা অর্ধেকে নেমে আসবে বলেও আশঙ্কা মৎস্য বিভাগের। নিউজ আওয়ারের রিপোর্ট যায় আবারও বাইজিস্টের বিরতির সময় হলো, এরপর জানিয়ে ফিরছি। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিন এরদোয়ান আলোচনা এবং করোনায় আক্রান্ত রিয়াদ সাকিব নেগেটিভ। বিরতির পর ফিরে এসে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দীর্ঘ মন্দা কাটিয়ে শেয়ার বাজার কিছুটা ইতিবাচক ধারায় ফেরায় পুঁজিবাজারে বাড়তে শুরু করেছে নতুন বিনিয়োগকারীর সংখ্যা। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের সিডিবিএল তথ্য অনুযায়ী 5 নভেম্বর পর্যন্ত বেনিফিশিয়ারি ওনার্স বিও হিসাব দাঁড়িয়েছে 23,85,065টি, যা 30 সেপ্টেম্বর ছিল 22,00,000
84,802টি, অর্থাৎ গত এক মাসে বিও হিসাব বেড়েছে 1,263টি। এর ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। রোববার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেয় প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের ও ইউনিটের দাম বাড়ে। সপ্তাহের প্রথম কার্যদিবসে সকালে ডিএসইতে লেনদেনের অংশ নেওয়া 145টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ায় তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে 98টির, আর 89টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে 288,58 টাকার। দেশের বাইরের খবর। নাগর্নো কারাবাখ পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার রাতে ফোনে কথা হয় দুই নেতার। এ সময় কারাবাখ পরিস্থিতি ছাড়াও আঞ্চলিক নানা বিষয়ে কথা বলেন তারা। ফোন আলাপে এরদোয়ান পুতিনকে বলেন, আর্মেনিয়াকে অবশ্যই আজারি ভূখণ্ড থেকে দখলদারিত্ব প্রত্যাহার করতে হবে। রাশিয়া এর আগে বলেছিল আর্মেনিয়ার সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, তবে কারাবাখের সংঘাত ওই চুক্তির আওতায় পড়ে না, কেননা এটি দেশটির মূল ভূখণ্ড নয়। তবে গত মাসের শেষ দিকে কারাবাখ ইস্যুতে প্রয়োজনে আর্মেনিয়াকে সরাসরি সমর্থন দেওয়ার ইঙ্গিত দেয় মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, কারাবাখ ছাড়িয়ে সংঘাত আর্মেনিয়ার মূল ভূখণ্ডে পর্যন্ত পৌঁছালে আর্মেনিয়াকে প্রয়োজনীয় সহায়তা দেবে মস্কো। খেলার খবর। করোনায় আক্রান্ত হয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সদ্য নিষেধাজ্ঞা থেকে ফেরা ক্রিকেটার সাকিব আল হাসানের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। আগামী মঙ্গলবার পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার কথা ছিল মাহমুদুল্লাহ রিয়াদের, সেজন্য করোনা পরীক্ষা করান তিনি। এখন করোনা পজিটিভ হওয়ায় পাকিস্তান সুপার লিগে আর অংশ নিতে পারবেন না মাহমুদুল্লাহ রিয়াদ। আপাতত মাহমুদুল্লাহকে থাকতে হচ্ছে আইসোলেশনে। সুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু টি-20 কাপে খেলতে পারবেন তিনি। এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। এরপর শনিবার করোনা পরীক্ষা করান তিনি, যেখানে রিপোর্ট নেগেটিভ আসে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো দেখে নেব আরেকবার। ঐক্যের ডাক বাইডেনের, যুক্তরাষ্ট্রে বাঁধ ভাঙা উল্লাস। I pledge to be a president who seeks not to divide but unify. প্রথম অশ্বেতাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কমলার আমেরিকা জয়। বাইডেনের জয়ে সম্পর্ক আগের মতোই থাকবে, আশা বাংলাদেশের। দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে বিজিবির প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। আজও মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। তেইশ ঘন্টা পর স্বাভাবিক হল সিলেটের সঙ্গে রেল যোগাযোগ। আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ পরিস্থিতি নিয়ে পুতিন এরদোয়ান আলোচনা। এবং করোনায় আক্রান্ত রিয়াদ, সাকিব নেগেটিভ। এই ছিল নিউজ আওয়ারে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর এটি নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে সাথ লিখে স্পেস দিয়ে এএন লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।